শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা তোমাদের পরিবারের সকল সদস্যের সাথে সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে ভালো রয়েছে। আলহামদুলিল্লাহ। যে যেখানেই থাকো তোমরা সপরিবারে ভালো থাকো, এই প্রত্যাশা। তো আশা করছি তোমরা পরীক্ষাগুলো বেশ ভালোভাবে মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে দিয়েছো। তো পরীক্ষা পরবর্তীতে যে তৃতীয় সেমিস্টারের ক্লাস শুরু হয়েছে, আজকেই সেই প্রথম ক্লাস। তো তোমাদের সিলেবাসটা অবশ্যই নিশ্চয়ই বাসায় আছে, তোমরা দেখবে কোন কোন অধ্যায়গুলো রয়েছে। তো আজকে আমি তোমাদের সামনে ফিনান্স ও ব্যাংকিং বই থেকে পরবর্তী সেমিস্টারের যে 11তম অধ্যায় রয়েছে, অর্থাৎ ব্যাংকের আমানত, সেই আমানত সম্পর্কিত একটা ক্লাস সংক্ষিপ্ত আকারে তোমাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো অবশ্যই তোমরা বইটা সামনে রাখবে এবং যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমার লেকচার শেষেই আমার সঙ্গে তোমরা যোগাযোগ করে জেনে নিতে পারবে। যখনই প্রবলেম ফেস হবে তখনই যোগাযোগ করলে সেই প্রবলেমটা ভালোভাবে সমাধান করা সম্ভব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, ব্যাংকের আমানত, এটাই হচ্ছে অধ্যায়ের নাম। ফিনান্স ও ব্যাংকিং যে বইটা, এই বইটা কিন্তু ব্যাংক সংক্রান্ত এবং অর্থ জড়িত কাজ সংক্রান্ত পড়ালেখা নিয়ে রচিত হয়েছে। এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে আমানত। তাহলে তোমরা অনেক আগে থেকে জেনেছো ব্যাংক কি। ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান, যে আর্থিক প্রতিষ্ঠানটি জনগণের কাছ থেকে অর্থ নিয়ে আবারও জনগণকে ঋণ হিসাবে অর্থ দিয়ে থাকে। এইভাবে কিন্তু তারা মুনাফা অর্জন করে। এটা আরো যদি বইয়ের ভাষায় বলা যায়, যে আর্থিক প্রতিষ্ঠান অর্থ নিয়ে লেনদেন করে তাকে বলা হয় ব্যাংক। এবার আসো দেখো আমানত। আমানতটা কি? আমরা পড়বো ব্যাংকের আমানত। আমরা সাধারণ জনগণ ব্যাংকে যা কিছু গচ্ছিত অবস্থায় রাখি তাকেই বলা হয় ব্যাংকের আমানত। আমাদের মূল্যবান অলংকারাদি, কাগজপত্র, অর্থকড়ি, এগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে নিজের কাছে রাখাকে নিরাপত্তা বোধ মনে না করার ফলে এগুলো কিন্তু ব্যাংকে আমরা রেখে দিই। আমরা যেগুলো রেখে দিচ্ছি সেগুলোকে বলা হয় ব্যাংকের আমানত। তাহলে অধ্যায়ের নামটাই হচ্ছে ব্যাংকের আমানত। এই অধ্যায়টা শেষে ব্যাংক আমানত কি, এই আমানতগুলো কিভাবে আমাদের ব্যাংকের এবং সামগ্রিক অর্থনৈতিকের যে একটা উন্নয়ন করে থাকে এগুলো বুঝতে পারবে। ব্যাংক আমাদের কাছ থেকে কি কি ভাবে আমানতগুলো সংগ্রহ করে, আমরা কোন পদ্ধতিতে কোন হিসাবের মাধ্যমে ব্যাংকে আমানত জমা রাখলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে পারি, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ এই অধ্যায়ে চমৎকারভাবে বর্ণনা করা আছে। যেহেতু সংক্ষিপ্ত পরিসরের ক্লাস, আমি অল্প করে তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে ইতিমধ্যে তোমাদের ব্যাংকের আমানতের সংজ্ঞাটা ক্লিয়ার করলাম, আশা করছি তোমরা পারবে। একবার মনে মনে চেষ্টা করে দেখো যে ব্যাংকের আমানত কাকে বলে। ওকে, অবশ্যই। তাহলে ব্যাংকের আমানত হচ্ছে আমরা ব্যাংকে যা কিছু গচ্ছিত অবস্থায় রাখি তাকে বলা হয় ব্যাংকের আমানত। তো এখানে যে কিছু পয়েন্ট লিখেছি এটা বর্ণনা করার আগে বলি যে ব্যাংক সাধারণ জনগণের কাছ থেকে 3 প্রকার হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণ করে থাকে আমানত হিসাবে: চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাব। অর্থাৎ তোমরা সাধারণ যে সমস্ত জনগণগুলো রয়েছে, এই সমস্ত জনগণগুলো এই 3 ধরনের হিসাবের মাধ্যমে আমরা ব্যাংকে টাকা জমা দিতে পারি। তাহলে আমি কোন হিসাবের মাধ্যমে টাকাগুলো জমা দেব? তাহলে অবশ্যই তোমাকে জানতে হবে চলতি হিসাব কি। তাহলে চলতি হিসাব হচ্ছে ব্যাংক চলাকালীন সময়ে যতবার খুশি তুমি টাকা জমা দিতে পারবে, যতবার খুশি টাকা উত্তোলন করতে পারবে, এরকম সুযোগ সুবিধা দিয়ে যে হিসাব ব্যাংক আমাদেরকে খোলার ব্যবস্থা করে দেয় সেটাকে বলা হয় চলতি হিসাব। তাহলে যতবার খুশি দিনের মধ্যে টাকা জমা দিচ্ছ আবার নিচ্ছ। আর সঞ্চয় হিসাবটা হচ্ছে টাকা জমা দেয়া যায় কিন্তু সপ্তাহে 2 বারের বেশি টাকা উত্তোলন করা যায় না। চলতি হিসাবে ব্যাংক কোনো সুদ দেয় না, আর সঞ্চয় হিসাবে ব্যাংক সামান্য পরিমাণ গ্রাহককে সুদ দিয়ে থাকে। আরেকটা হচ্ছে স্থায়ী হিসাব। নির্দিষ্ট কোনো মেয়াদের ভিত্তিতে আমরা যে হিসাবগুলো খুলে থাকি সেটাকে বলা হয় স্থায়ী হিসাব। 5 বছর, 10 বছর, 15 বছর মেয়াদে আমরা কিছু যে হিসাব খুলে থাকি,
অর্থাৎ এই হিসাবগুলোকে বলা হয় স্থায়ী হিসাব। তাহলে এই তিন প্রকার হিসাবের মধ্যে তোমার কাছে কোনটা সুবিধাজনক সেই হিসাবগুলো খুলেই কিন্তু আমরা ব্যাংকে টাকা জমা রাখি। দেখো, যদি একজন ব্যবসায়ীর কথায় চিন্তা করো তাহলে দেখবে ব্যবসায়ীর প্রতিনিয়ত টাকা আদান প্রদান করতে হচ্ছে, আজকে না হলে কালকে করতে হবে, এক জায়গা থেকে টাকা নিয়ে অন্য জায়গায় ট্রেন করতে হয়। এই কারণে এদের জন্য চলতি হিসাবটা উপযোগী। যারা চাকরিজীবী, মাস ভিত্তিকে ইনকামটা যাদের নির্দিষ্ট থাকে, তারা আবার সঞ্চয় হিসাব করে থাকে, ভবিষ্যতে সঞ্চয়ের উদ্দেশ্যে অল্প অল্প করে টাকা তারা প্রত্যেক মাসে জমা করে। আর একটা হচ্ছে স্থায়ী হিসাব, যারা মোটা অঙ্কের টাকা একত্রে কোথাও থেকে পেয়ে যায় বা ভবিষ্যতে বাড়তি কিছু একটা উদ্দেশ্য অর্জনের জন্য নির্দিষ্ট মেয়াদ 10 বছর 20 বছর মেয়াদি কার্যকলাপ অর্থাৎ উদ্দেশ্য অর্জনের জন্য একটা মেয়াদের ভিত্তিতে যে টাকাটা রেখে দেয় তাদেরকে স্থায়ী হিসাব খোলা হয়। তাহলে প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু ব্যাংকের আমানত পড়াবো, এই আমানত পড়ানোর ফাঁকে বলে দিলাম আসলে কোন কোন হিসাবের মাধ্যমে সাধারণ জনগণের কাছ থেকে ব্যাংক আমানত গ্রহণ করে থাকে। এই যে আমানতটা পড়ছি, দেখো আমানতের কতগুলো গুরুত্ব রয়েছে, উদ্দেশ্য রয়েছে, তোমরা বিষয়টা সহজে বুঝতে পারবে। তোমাদের পাঠ্যপুস্তকে লেখা রয়েছে ব্যাংক আমানতের উদ্দেশ্য হচ্ছে 3 প্রকার। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বহু নির্বাচন উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে 3 প্রকার। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা আশা করছি বিষয়টা গুরুত্ব সহকারে মনে রাখবে। দেখো, একটা উদ্দেশ্য হচ্ছে গ্রাহকের ক্ষেত্রে, গ্রাহক বলতে আমরা সাধারণ জনগণ। আর একটা হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে, অর্থাৎ ব্যাংক আমানত আমাদের যেরকম উপকার করে থাকে, ব্যাংকের নিজেরও উপকার করে থাকে, আবার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও তারা এই ব্যাংকের আমানতটা অবদান রাখে। তাহলে কিভাবে অবদান রাখে আমি সংক্ষিপ্ত পরিসরে তোমাদের সামনে উপস্থাপন করছি। এখানে পয়েন্ট লিখেছি, দেখো, অর্থের নিরাপত্তা। যদি ব্যাংক আমানতের সংখ্যাটা তোমরা বুঝেই থাকো তাহলে এটা পয়েন্টটা সহজেই বর্ণনা করা যায়। আমার কাছে যদি 1 লক্ষ টাকাও থাকে তাহলে এটা যে কোনো সময় চুরি, ছিনতাই, ডাকাতি হয়ে যেতে পারে। আর এই 1 লক্ষ টাকার এই নিরাপত্তা আমরা 100% পেতে পারি যদি টাকাটা ব্যাংকে আমানত হিসেবে রেখে দিই। তাহলে ব্যাংক আমানত রাখার ব্যবস্থা করেছে বিধায় আমার অর্থের নিরাপত্তা আমরা পাচ্ছি। অনুরূপভাবে মূল্যবান দলিলপত্র, অলংকারাদি এগুলোও বাসায় রাখা একটা নিরাপত্তাহীনতায় মানুষ ভুগতে থাকে। এই সমস্ত নিরাপত্তাহীনতা থেকে বেরিয়ে আসার উদ্দেশ্যে আমানত হিসেবে তারা ব্যাংকে রাখে। এরপর দেখো ব্যবসায়িক লেনদেন, তোমাদেরকে বলাই হলো যে ব্যবসা করতে যে প্রতিনিয়ত অর্থের আদান প্রদান করতে হয়, এই আদান প্রদানের ক্ষেত্রে নগদে আদান প্রদান না করে আমাদের দেশে যে সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে এই সমস্ত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে অর্থের আদান প্রদান হয়ে থাকে। তাহলে এই অর্থের আদান প্রদানটা হয় কিভাবে? ব্যাংকে আমানত রয়েছে বলে কিন্তু হয়। এরপরে দেখো ঋণের সুবিধা, আমরা বললাম যে ব্যাংকে চলতি হিসাব খোলা যায়, সঞ্চয় হিসাব খোলা যায়, স্থায়ী হিসাব খোলা যায়। তো আমি যদি চলতি হিসাব এবং স্থায়ী হিসাব এই দুই হিসাবের মধ্যে মাধ্যমে ব্যাংকে টাকা জমা রাখি তাহলে ব্যাংক আমাকে ঋণের সুবিধা দেয়। অর্থাৎ আমার অ্যাকাউন্ট আছে, আমার কয়েক লক্ষ টাকা লোন প্রয়োজন, ব্যাংকে কিন্তু আবেদন করলে লোন দিয়ে দেয়। তাহলে আমানত আছে বিধায় কিন্তু আমি লোনটা পাচ্ছি। এই কারণে বলা হয় ঋণ প্রাপ্তির ক্ষেত্রে ওই আমানতের গুরুত্ব অপরিসীম। এরপর দেখো ঝুঁকিবিহীন বিনিয়োগ, আমরা যে কোনো জায়গায় টাকা বিনিয়োগ করি, ইনভেস্ট করি, খাটাই না কেন লাভ লসের একটা সম্ভাবনা থাকে, কিন্তু যদি ব্যাংকে আমরা টাকা জমা রাখি তাহলে এখানে কিন্তু লস হওয়ার কোনো চান্সও নাই। আমাদের নির্দিষ্ট সময় শেষে বা মাস ভিত্তিক তারা যে পরিমাণ ইন্টারেস্ট বা সুদ আমাদের দিতে চেয়েছে সেই সুদটুকুই কিন্তু আমরা 100% পাবো। সেই কারণে বলা হয় এটা একটা ঝুঁকিবিহীন বিনিয়োগ। অর্থাৎ আমরা ব্যাংকে যে আমানতটা রাখি এর পেছনে কিন্তু কোনো লোকসানের সম্ভাবনা থাকে না, বিধায় এটা আমাদের ঝুঁকিবিহীন একটা বিনিয়োগ। এরপরে দেখো অতিরিক্ত অর্থের প্রয়োজন, সাপোজ ধরে নাও আমার ব্যাংকে 5 লক্ষ টাকা আছে কিন্তু আমার 6 লক্ষ টাকা প্রয়োজন, বাড়তি যে 1 লক্ষ টাকা আমার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আমি এই 1 লক্ষ টাকা অবশ্যই পেতে পারি। তাহলে এটা আবার নৈমিত্তিক প্রশ্ন আকারে ধরে রাখবে যে চলতি হিসাবের মাধ্যমে কিন্তু জমা অতিরিক্ত উত্তোলনের সুযোগ ব্যাংক দিয়ে থাকে। অর্থাৎ তোমার ব্যাংকে যদি চলতি অ্যাকাউন্ট থাকে, কারেন্ট অ্যাকাউন্ট থাকে, তাহলে তুমি বাড়তি যে 1 লক্ষ টাকার জন্য আবেদন যদি করো তাহলে তুমি অবশ্যই সেটা পেয়ে যাবে। তাহলে ব্যাংকের আমানত আছে বলেই কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি। তাহলে প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ দেখো গ্রাহকের অনেক উপকার করে থাকে আমাদের এই ব্যাংকের আমানত। এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসতেই পারে যে গ্রাহকের ক্ষেত্রে কি কি উপকার হয়, ব্যাংকের ক্ষেত্রে কি কি উপকার হয়। তাহলে গ্রাহকের ক্ষেত্রে আশা করছি তোমাদের আমি কিছুটা জ্ঞান দান করতে পেরেছি। এরপরে দেখো ব্যাংকেই আমরা আমানত রাখছি তাদের কি কি উপকার হয়। আমরা
একটু পয়েন্ট আকারে তোমাদের সামনে বিষয়গুলো তুলে ধরি। যেমন হচ্ছে তহবিলের মূল উৎস। দেখো, ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পরে এই ব্যবসাটা পরিচালিত হয়, এক পক্ষের কাছ থেকে টাকা গ্রহণ করে এই সংগৃহীত টাকাটা অন্য পক্ষকে লোন হিসাবে প্রদান করে। আমার কাছ থেকে গ্রহণ করে ধরো তোমাকে পরিশোধ করলো, আমি আমার কাছ থেকে গ্রহণ করেছি, অর্থাৎ আমি ব্যাংকে টাকা জমা দিয়েছি, ওই টাকাটাই তোমাকে লোন দিচ্ছে। তো তোমাকে যখন লোন দিচ্ছে, তোমার কাছ থেকে যদি সাপোজ 50% 15% ইন্টারেস্ট আদায় করে, ওই 15% থেকে আমাকে 10% দিয়ে দেয়, তাহলে ভিতর থেকে তাদের 5% লাভ হয়ে যায়। এই যে অর্থ বিনিয়োগ করছে, এই বিনিয়োগের মূল উৎসই হচ্ছে কিন্তু আমানত। আমি তুমি শুধুমাত্র দুই একজন না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষজন ব্যাংকে টাকা জমা রাখে। তাহলে তহবিলের মূল উৎস এটা। তারপরে বিনিয়োগ, বাণিজ্যিক ব্যাংকে যে সমস্ত আমানতগুলো আমরা গচ্ছিত রাখি, সেই আমানতটা তারা ফেলে রাখে না। বিভিন্ন ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান, উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রভৃতি ক্ষেত্রে তারা লোন দিয়ে থাকে, বিনিয়োগ করে থাকে, টাকা খাটিয়ে থাকে। ফলে দেশে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পায়, ব্যাংকের বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে তারা ইন্টারেস্টও পেতে পারে। এরপরে দেখো বৈদেশিক এখানে লেনদেন। এখানে বৈদেশিক লেনদেন অর্থাৎ আমরা জানি দেশীয় লেনদেন হয়, বৈদেশিক লেনদেনও হয়। যদি এক দেশ থেকে অন্য দেশের পণ্য আদান প্রদানের মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়ে থাকে, সেগুলোকে বলা হয় বৈদেশিক লেনদেন। তো বৈদেশিক লেনদেন ক্ষেত্রে অর্থ আদান প্রদানের একমাত্র মাধ্যম হচ্ছে এই সমস্ত ব্যাংক। আমাদের ব্যাংকে আমানত যে পরিমাণ রাখা হয়, সেই আমানত থেকেই কিন্তু আমরা আমাদের নির্দেশ মতো তারা বৈদেশিক কোনো পার্টিকে টাকা তারা পরিশোধ করে থাকে। অর্থাৎ বৈদেশিক লেনদেন নিষ্পত্তির ক্ষেত্রেও কিন্তু এই ব্যাংকের আমানতটা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরপরে আমরা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে, একটা দেশের অর্থনৈতিক ভিত যত মজবুত, সে দেশ তত বেশি উন্নততর হতে থাকে। তো এক্ষেত্রেও কিছু না কিছু অবদান রেখেছে ব্যাংকের আমানত। যেমন হচ্ছে সঞ্চয় প্রবণতা সৃষ্টি। দেখো, ব্যাংকে আমরা যে বিভিন্ন ধরনের হিসাবগুলো খোলার ব্যবস্থা রেখেছি, এই হিসাবগুলো খোলার ব্যবস্থা রাখার ফলে ব্যাংক আমাদেরকে কিছু না কিছু ইন্টারেস্ট দিয়ে থাকে। তো আমরা সাধারণ জনগণ অনেক সময় এই টাকাগুলো অলস অবস্থায় ফেলে না রেখে বাড়তি কিছু পাওয়ার আশায় সংক্ষিপ্ত আকারে, ক্ষুদ্র ক্ষুদ্র আকারে টাকাগুলো আমরা ব্যাংকে সঞ্চয় করে রাখছি, যার ফলে আমাদের মধ্যে একটা সঞ্চয় প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এরপরে দেখা রয়েছে মূলধন গঠন। আমাদের বিভিন্ন জনগণের কাছ থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে অর্থগুলো রয়েছে, এই অর্থগুলো ব্যাংক বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে, বিভিন্ন ধরনের ইন্টারেস্ট প্রদানের একটা প্রলোভন দিয়ে, উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়ে তারা কিন্তু জনগণের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র এই টাকাগুলো একত্র করছে, যার ফলে দেশের মূলধন গঠিত হচ্ছে, অর্থ গঠিত হচ্ছে। আর জানো, অর্থ ছাড়া সবকিছুই অচল। এটাও কিন্তু আমাদের ব্যাংক আমানতের একটি অন্যতম গুরুত্ব। সর্বশেষ একটা পয়েন্ট লিখেছে হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। বলাই হলো, এক দেশ থেকে আরেক দেশে যখন ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়, তখন তাকে ইন্টারন্যাশনাল বিজনেস বা আন্তর্জাতিক বাণিজ্য বলে। এই সমস্ত আন্তর্জাতিক বাণিজ্য নিষ্পত্তির একমাত্র মাধ্যম হচ্ছে কিন্তু বাণিজ্যিক ব্যাংক। এই বাণিজ্যিক ব্যাংকগুলো আমাদের নির্দেশ মতে এক দেশ থেকে আরেক দেশে তারা অর্থ প্রদান করে থাকে। বর্তমানে অনলাইন যে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে, এই অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে মুহূর্তের মধ্যে টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা সম্ভব হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকে এটাই ছিল সংক্ষিপ্ত আকারে ব্যাংকের আমানত সম্পর্কিত তোমাদের সামনে সংক্ষিপ্ত লেকচার। এই বিষয়ে আরো বেশি জানতে চাইলে তোমাদের যে মূল বইটা রয়েছে, এই মূল বইটা বেশি বেশি করে পড়বে। আশা করি তোমরা সহজে অধ্যায়টা বুঝতে পারবে। তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দিয়ে ইনশাআল্লাহ আজকের ক্লাসটা শেষ করব। এই যে আমি ব্যাংকের আমানতের উদ্দেশ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম, বর্ণনা করলাম, এই তিনটা উদ্দেশ্য না, অনলি গ্রাহকের ক্ষেত্রে যে উদ্দেশ্যগুলো রয়েছে আমি কিন্তু পয়েন্ট আকারে লিখেছি। তোমরা পয়েন্ট আকারে না লিখে 3 মার্কের একটা প্রশ্ন হবে, এটা লিখবে। আশা করছি যে যেখানেই থাকো ভালো থাকো। আল্লাহ হাফেজ।